তোমার যেটা টার্গেট যে তুমি টপ 5 আইআইটিস বা আমি কি বলতে পারি যে টপ 7 আইআইটিস এর মধ্যেও যেতে পারো? হ্যাঁ, বলতে পারেন, বাট সেটা একটা ডিসিশন মেকিং আমাকে করতে হবে। কারণ সিবিএসসি এর এক্সাম প্যাটার্ন ডিফারেন্ট, জেইই এর এক্সাম প্যাটার্ন ডিফারেন্ট। তো সেই বোর্ডস এর টাইমটা তুমি দুটোকে কিভাবে ম্যানেজ করেছো? তো আমি প্রি বোর্ডসে প্রিপারেশনটা এমন ভাবেই করেছিলাম যাতে আমার বোর্ডস এর টাইমে গিয়ে বোর্ডস ডেডিকেটেড পড়াশোনা কম করলে হয়। কারণ যখন আমরা কোয়েশ্চেন করছি তখন ধরে নাও যে আমাদের কোয়েশ্চেন সলভের সেই প্র্যাকটিসটাও হয়ে যাচ্ছে আর সেটার সঙ্গে রিলেটেড থিওরিটাও পড়া হয়ে যাচ্ছে, ঠিক তো? একদম। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমাদের সঙ্গে রয়েছে দেবজ্যোতি ব্যানার্জি। দেবজ্যোতি 2024 সালে WBJEE পরীক্ষায় খুবই ভালো একটা র্যাঙ্ক করেছে অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা দেবজ্যোতির সঙ্গে ডিসকাস করব তার প্রিপারেশন স্ট্র্যাটেজি সম্পর্কে, তার ফিউচার প্ল্যানস কি রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং আজকের এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে। তাহলে তোমরা যারা যারা পরবর্তী সময়ে WBJEE এক্সাম দিতে চলেছো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অনেক বেশি ইনসাইটফুল অ্যান্ড অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। দেবজ্যোতি, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকের এই ভিডিওতে, আজকের এই সেশনে আসার জন্য তোমাকে অনেক থ্যাংক ইউ। দেবজ্যোতি, তুমি সবার প্রথমে তোমার ইন্ট্রোডাকশন দিয়ে দাও। আমার নাম দেবজ্যোতি ব্যানার্জি, যেটা আপনি বলে দিয়েছেন। আমি বাসাতে থাকি। আমার WBJEE তে 643 র্যাঙ্ক এসছে আর টোটাল স্কোর আছে 94.5। আমি সিবিএসসি বোর্ড থেকে এবছর ক্লাস 12 পাস করেছি। আমি সুধীর মেমোরিয়ালে পড়তাম, আমাদের এখানে কাছাকাছি একটি স্কুলে। আমার সিবিএসসি তে 94% মার্কস আছে। আমি যেই মেন্স অ্যান্ড অ্যাডভান্সও আমি দিয়েছি। ওকে, তাহলে জেনে খুব ভালো লাগলো যে তোমার WBJEE তে 643 র্যাঙ্ক হয়েছে, যেটা কিনা একটা ভালো র্যাঙ্ক, অ্যান্ড তোমার স্কোর হয়েছে 94.5। এবার এই যে তোমার 94.5 হয়েছে মার্কস, তার মধ্যে তোমার ফিজিক্স কেমিস্ট্রিতে কত মার্কস আছে আর তোমার ম্যাথমেটিক্সে কত মার্কস আছে? আমার ফিজিক্স কেমিস্ট্রিতে অ্যারাউন্ড 54 মার্কস আছে আর ম্যাথসে অ্যারাউন্ড 40 আছে। ওকে, তার মানে তোমার কম্পারেটিভলি ম্যাথমেটিক্সের থেকে ফিজিক্স কেমিস্ট্রিতে তুমি মার্কসটা বেশি ক্যারি করছো। হ্যাঁ, আমি বেশি ক্যারি করছি ফিজিক্স কেমিস্ট্রিতে। আচ্ছা, তুমি বললে যে তুমি যেই মেন্স এন্ড অ্যাডভান্সও দিয়েছো, তো আমাদের অ্যাডভান্সের রেজাল্ট তো বেরোতে চলেছে, তোমার কি রেজাল্ট চেক করা হয়েছে? না, অ্যাডভান্সের রেজাল্ট এখনো অবধি চেক করা হয়নি। আমি চেক করবো আর পরে। ওকে, আচ্ছা, তো কিরকম এক্সপেক্ট করছো যে অ্যাডভান্সের রেজাল্ট কিরকম আসতে পারে? অ্যাডভান্স রেজাল্ট আমি এক্সপেক্ট করছি অ্যারাউন্ড 5000 র্যাঙ্ক। ওকে, তাহলে 5000 র্যাঙ্ক হলে খুবই ভালো, তাহলে তোমার আইআইটিও হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, তো এই মুহূর্তে তুমি ইঞ্জিনিয়ারিং এর প্রায় সমস্ত এক্সামে একটা ভালো করেছো, যে তোমার WBJEE তে ভালো র্যাঙ্ক হয়েছে অ্যান্ড তুমি যেটা বললে যেই অ্যাডভান্সেও তুমি অ্যারাউন্ড 5000 মতো র্যাঙ্ক এক্সপেক্ট করছো, যেটা ভালো র্যাঙ্ক। ওকে, এবার তাহলে এই মুহূর্তে তুমি যে এই ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন করেছো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো, তুমি বললে এই বছর তুমি 12 এর এক্সাম দিয়েছো, তো তুমি কি 12 এর পড়ার সাথে সাথেই এটার প্রিপারেশন করেছো? এবার তুমি 12 এর পড়ার সাথে সাথে এটার প্রিপারেশন কিভাবে করলে? আমি 12 এর পর সাথে সাথে যেই প্রিপারেশন করেছি, আমার যেটা মনে হয়েছে যেই আর 12 প্রিপারেশন একই, মানে 12 এর প্রিপারেশন করলে যেই বেস ক্রিয়েট হয়, যেইর জন্য বা WBJEE জন্য বা মেন্স এর জন্য একটু বেশি, মানে কনসেপ্ট বেশি পড়তে হয় বা অ্যাডভান্স কনসেপ্ট পড়তে হয়। তো একসাথে পড়লে হয়ে যায়। আমি হয়তো বোর্ডস এর জন্য খালি এক্সাম টাইমে একটু এক্সট্রা টাইম বের করে আমি টাইম দিয়েছিলাম। তাছাড়া আমি যেই জন্য প্রিপারেশন করতাম এবং তার সাথে এনসিইআরটি পড়লে আমাদের সিবিএসসি বোর্ডের জন্য প্রিপারেশন হয়ে যেত। ওকে, হ্যাঁ, তোমরা যেহেতু সিবিএসই বোর্ডে পড়তে, সেখানে যেহেতু এনসিইআরটি পড়ানো হয়, তো সেটা তোমাকে একটা এক্সট্রা বেনিফিট দিয়েছে, বিকজ আমাদের যেই মেন্স অ্যাডভান্স সেখানে আমাদের এনসিইআরটিটাকে প্রেফার করা হয়। অ্যান্ড তুমি যেটা বললে যে তুমি বেসিক্যালি পড়ছিলে জেইর জন্যই, আর বোর্ডসের টাইমে বোর্ডসটাতে টাইম দিয়েছো, তাই তো? হ্যাঁ, আমি ওইভাবেই পড়েছি আর কি। ওকে, আচ্ছা, এবার যখন আমরা জেইই বা WBJEE জন্য প্রিপারেশন করি, আমাদের পড়ার কনসেপ্ট তো হচ্ছে, কিন্তু আমাদের যেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার থাকে সেটা হচ্ছে কোয়েশ্চেন সলভ করতে পারা। কারণ বোর্ডসে গিয়ে হয়তো আমরা দেখছি আমাদের ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন থাকছে, কিন্তু এখানে তো সমস্ত কিছু এমসিকিউ, আমাদেরকে একটা পার্টিকুলার টাইমের মধ্যে কোয়েশ্চেন সলভ করতে হবে। এবার এই কোয়েশ্চেন সলভ করাটা আমাদের তখন ইমপ্রুভ হয় যখন আমরা অনেক বেশি প্র্যাকটিস করি, বারবার কনসেপ্টগুলোকে রিভিশন করি। তো তোমার প্র্যাকটিস করার স্ট্র্যাটেজি কি ছিল, যে তুমি কি উপায়ে প্র্যাকটিস করতে বা কিভাবে রিভিশন করতে? আমি প্র্যাকটিস মোটামুটি যেগুলো, যেই পিভাইকিউজ আছে সেইগুলো করা, বা কোনো অন্য বুকস যে রেফারেন্স মেটেরিয়াল থাকে আমাদের, মানে আমরা সাধারণত লোকই কমনলি ইউজ করে থাকে, সেই ধরনের বুকস ইউজ করা এবং রেগুলার বেসিসে টেস্ট দেওয়া, সেটাই মেনলি আমাকে হেল্পফুল হয়েছে। তারপর পরীক্ষার আগে যেই মেন্স অ্যাডভান্স বা WBJEE আগে বেশি করে মক টেস্ট দেওয়া, সেটা অনেক হেল্পফুল হয়েছে। এবং টাইম বাউন্ড করে প্র্যাকটিস করাতে সেটা আমার পক্ষে অনেক হেল্পফুল হয়ে গেছে।
ওকে, তার মানে তুমি যেটা বলছো যে তুমি বেসিক্যালি প্র্যাকটিস যখন করতে তখন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করতে। অ্যান্ড এটাও আমরা স্টুডেন্টদের বলি যে লাইক প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যখন আমরা প্র্যাকটিস করছি তখন আমরা একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন পেয়ে যাই, যে আমরা বিভিন্ন রেফারেন্স বই পাচ্ছি সেখানে ভালো স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন থাকে, বাট যখন আমরা পিওয়াইকিউ করছি সেখানে আমরা সেই এক্সামের যে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন সেটাই পেয়ে যাই। তো এবার তুমি যে পিওয়াইকিউ গুলো প্র্যাকটিস করতে, দেখো পিওয়াইকিউ করতে করতে কি হয় যে একসময় আমাদের অ্যান্সার মনে থাকতে শুরু করে। তো সেখানে তুমি যে পিওয়াইকিউ সলভ করতে সেটা তুমি কি ইন্টারভেলে সলভ করতে, বা একটা পিওয়াইকিউ তুমি কতবার সলভ করেছো? পিওয়াইকিউ মোটামুটি একটা চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পর কিছু সিলেক্টেড পিওয়াইকিউ আমি করতাম। হুম। আর তার আর তারপর আবার পরীক্ষার আগে করা হতো। আর তার মাঝখানে মোটামুটি বলতে গেলে রেফারেন্স বই থেকে তখন আমরা কোশ্চেন সলভ করতাম। আই হোপ যে আজকের এই ভিডিওটি তোমাদের এতক্ষণ অবধি ভালো লাগছে অ্যান্ড এখান থেকে তোমরা বিভিন্ন বিষয় শিখতে পারছো। এখানে তোমাদেরকে একটা বিষয় জানানো রয়েছে, তোমরা যারা যারা 2025 সালে ডাব্লিউবিজেই এক্সাম দিতে চলেছো তাদের জন্য লেটস ইমপ্রুভের তরফ থেকে আমরা নিয়ে এসেছি দ্য অ্যাচিভার্স ব্যাচ। এই ব্যাচের মধ্যে ক্লাসেস স্টার্ট হচ্ছে জুলাই মাসের 1 তারিখ থেকে, এবং এখানে আমরা 2025 সালের জানুয়ারি মাসের মধ্যে তোমাদের ডাব্লিউবিজেই এর পুরো সিলেবাস ইন ডিটেল কভার করে দেবো। এই ব্যাচের মধ্যে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স মিলিয়ে টোটাল প্রায় 300+ লাইভ ক্লাসেস পাবে। কেউ যদি কোনো লাইভ ক্লাস মিস করে যাচ্ছ সেটার রেকর্ডিং অ্যাভেলেবেল থাকবে, অ্যান্ড সমস্ত রেকর্ডিং, সমস্ত পিডিএফ তোমরা ডাব্লিউবিজেই 2025-এর পরীক্ষা শেষ না হওয়া অবধি অ্যাক্সেস করতে পারবে। এছাড়াও এই ব্যাচের মধ্যে থাকছে রেগুলার ডিপিপি, রেগুলার মক টেস্টের সুবিধা, যেটা তোমাদের প্রিপারেশনকে আরো অনেক বেশি বুস্ট আপ করবে। তাহলে যারা যারা চাইছো যে 2025 সালে ডাব্লিউবিজেই পরীক্ষায় একটা ভালো স্কোর আনবে, তুমি হতে পারো ক্লাস 12-এ পড়ছো বা ড্রপ নিচ্ছ, প্রত্যেকের জন্য প্রিপারেশনের ওয়ান স্টপ সলিউশন হচ্ছে দ্য অ্যাচিভার্স ব্যাচ ফ্রম লেটস ইমপ্রুভ। এবং এই ব্যাচের মধ্যে এই মুহূর্তে একটা ডিসকাউন্টও চলছে। ফার্স্ট 200 স্টুডেন্টের জন্য এই ব্যাচের ফিস থাকবে অনলি 2799, অ্যান্ড তারপর সেটা ইনক্রিজ হয়ে যাচ্ছে 3499। তাহলে যারা যারা 2025 সালে ডাব্লিউবিজেই প্রিপারেশন করছো, এখনই আমাদের অ্যাপ লেটস ইমপ্রুভ ডাউনলোড করে নাও, সেটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অ্যান্ড সেখানে গিয়ে এনরোল করো আমাদের অ্যাচিভার্স ব্যাচে। তাহলে দেখা হচ্ছে ক্লাসে। এবার তোমরা আমাদের এই পডকাস্টের বাকি অংশটি সেটা থেকে বিভিন্ন লার্নিংসগুলো নেওয়ার চেষ্টা করো। ওকে, তার মানে তোমার পিওয়াইকিউ সলভ করার যেটা স্ট্র্যাটেজি ছিল, তুমি যখন একটা চ্যাপ্টারের থিওরি পার্টটা পড়ে নিলে তখন তুমি সেটার যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো সেগুলো সলভ করে নিতে, অ্যান্ড তারপর তুমি মোটামুটি প্র্যাকটিসের জন্য বিভিন্ন রেফারেন্স বুক ফলো করতে, অ্যান্ড এক্সামের আগে আবার পিওয়াইকিউ গুলো রিভিশন করেছো, তাই তো? আচ্ছা, এখানে আমাদের যে ডাব্লিউবিজেই এক্সাম সেখানে তো তোমার একটা বেশ ভালো র্যাঙ্ক এসছে, অ্যান্ড তুমি সেটাতে যাদবপুরও পেয়ে যাবে তো। আর তুমি বলছো যে তোমার আইআইটিতেও অ্যারাউন্ড তুমি 5000 মতো র্যাঙ্ক এক্সপেক্ট করছো, তো এই মুহূর্তে তোমার কোনটা ইচ্ছে, যে তোমার কি আইআইটি যাওয়ার ইচ্ছে নাকি যাদবপুর যাওয়ার ইচ্ছে? আইআইটি যাওয়ার ইচ্ছে তো আছে নিশ্চয়ই, কিন্তু 5000 র্যাঙ্কে আমি জানি না কতটা ভালো কত আইআইটি পাবো। যদি টপ 5 আইআইটি তে যদি হয়, কিছু ভালো ব্রাঞ্চে যদি হয়, তাহলে অবভিয়াসলি আইআইটি সিলেক্ট করবো। না হলে আমি নিশ্চয়ই যাদবপুরেই যাবো। ওকে, হ্যাঁ দেখো, আমাদের যে যাদবপুর ইউনিভার্সিটি সেটা যদি আমরা এনআইআরএফ র্যাঙ্কিং দেখি, আমাদের যে নিউ আইআইটিস গুলো তাদের থেকে কিন্তু এনআইআরএফ র্যাঙ্কিং এ যাদবপুর আগে আসে। তার মানে তোমার যেটা টার্গেট যে তুমি টপ 5 আইআইটিস, বা আমি কি বলতে পারি যে টপ 7 আইআইটিস এর মধ্যেও যেতে পারো। হ্যাঁ, বলতে পারেন, বাট সেটা একটা ডিসিশন মেকিং আমাকে করতে হবে। তোমার টার্গেট তুমি আইদার টপ 5 আইআইটিস এ যাবে, আদারওয়াইজ তুমি যাদবপুর প্রেফার করবে, তাই তো? ওকে, এবার স্টুডেন্টরা যখন জেইর প্রিপারেশন করে, ডাব্লিউবিজেইর প্রিপারেশন করে, তাদের কিছু পার্টিকুলার ব্রাঞ্চ টার্গেট থাকে অনেকের সময়। তোমার কি কোনো পার্টিকুলার ব্রাঞ্চ টার্গেট আছে, আর যদি টার্গেট থাকে সেই ব্রাঞ্চটা কেন? পার্টিকুলার ব্রাঞ্চ বলতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আমি পার্টিকুলার ব্রাঞ্চ টার্গেট করেছি এই মুহূর্তে। এবং কেন করেছি, মোটামুটি আমি রিসার্চ করে এটা আমার মনে হয়েছে যে ওই বিষয়টা আমার ইন্টারেস্ট হতে পারে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এবং সেকেন্ড চয়েস হিসেবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রেখেছি। অনেকে বলে কম্পিউটার সায়েন্স এখন সবাই চায়, আমি কম্পিউটার সায়েন্স বলছি না। কম্পিউটার সায়েন্সের প্রতি আমার সেইভাবে ভালোবাসা নেই। আমি 11-12 কম্পিউটার পড়েছি ঠিকই, কিন্তু আমার সেইভাবে কোনোদিনই ভালোবাসা হয়নি, এবং আমার নেই। তো সেই জন্যই আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আমার ফার্স্ট চয়েস, এবং সেকেন্ড চয়েসে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রেখেছি। ওকে, তার মানে তোমার বেসিক্যালি এখন যেটা সব থেকে বড় ট্রেন্ড যে সবাই সিএসসি যেতে চাইছে, তোমার একটু ডিফারেন্ট যে তুমি কোর ব্রাঞ্চগুলোকে টার্গেট করছো। তো তোমার ফার্স্ট টার্গেট হচ্ছে ইলেকট্রিক্যাল বেসিক্যালি, তার মানে আমরা বলতে পারি তোমার ট্রান্সফরমার, তারপর হচ্ছে তারপর আমাদের মোটর, ফ্যানস ইত্যাদি, তারপর পাওয়ার সিস্টেম, এইসবের মধ্যে ইন্টারেস্ট রয়েছে, তাই তো? আচ্ছা, আর সেখানে যদি না হচ্ছে তাহলে তোমার নেক্সট টার্গেট হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। ওকে, তো আমরা প্রে করবো যাতে তোমার পছন্দ মতো ব্রাঞ্চ তুমি একটা ভালো কলেজে পেয়ে যাও। এবার এই যে ডাব্লিউবিজির প্রিপারেশন তুমি বোর্ডস এর সঙ্গে করছিলে, দেখো যখন বোর্ডস আসে তখন আমরা একটা চ্যালেঞ্জ ফেস করি যে
ধরো তোমার যেই মেন্স ছিল জানুয়ারিতে ছিল, আবার এপ্রিলে ছিল, তার মাঝখানে তোমার সিবিএসসির এক্সামও ছিল। এবার সিবিএসসি যখন তুমি পড়ছিলে তখন কয়েকদিন তো আমাদের জেইর প্রিপারেশন হ্যাম্পার হয়, কারণ সিবিএসসির এক্সাম প্যাটার্ন ডিফারেন্ট, জেইর এক্সাম প্যাটার্ন ডিফারেন্ট। তো সেই বোর্ডসের টাইমটা তুমি দুটোকে কিভাবে ম্যানেজ করেছো? আম, মোটামুটি বোর্ডস এর যে প্রিপারেশনটা সেটা আমি যখন আমাদের প্রি বোর্ডস হয়েছিল, মানে প্রি বোর্ডস আমাদের মেন্স এর আগে হয়ে যায়, তো আমি প্রি বোর্ডস এ প্রিপারেশনটা এমন ভাবেই করেছিলাম যাতে আমার বোর্ডস এর টাইমে গিয়ে বোর্ডস ডেডিকেটেড পড়াশোনা কম করলে হয়। তো আমি যে ইন্টারভেল গুলো ছিল, একটা দুটো এক্সামের মাঝখানে আমাদের প্রায় 7 ডেজ ইন্টারভেল ছিল, তো সেই 7 ডেজ হয়তো লাস্ট এক্সামের 2 ডেজ আগে আমি বোর্ডের জন্য পড়াশোনা করতাম, এবং বাকি দিনগুলো আমি মেন্স বা অ্যাডভান্স আর ডাব্লিউবিজি এর জন্য ফোকাস করতাম। তার মানে তোমার যেটা স্ট্র্যাটেজি ছিল আমি বুঝতে পারছি, যে লাইক আমাদের সিলেবাসটা তো মোটামুটি একই, অ্যান্ড যখন আমরা জেই বা ডাব্লিউবিজে এর জন্য প্রিপেয়ার করছি, কম্পারেটিভলি আমরা বোর্ডসের তুলনায় একটু বেশিই পড়ছি। তো তোমার পুরো সিলেবাসটা তো পড়া হয়েই যাচ্ছিল, এবার তুমি প্রি বোর্ডসের আগে বোর্ডস হিসেবে প্রিপেয়ার করে নিয়েছো, অ্যান্ড বোর্ডসের আগে তোমাদের যেহেতু তুমি সিবিএসসি, তো সেখানে বেশ অনেকটা টাইম ইন্টারভেল থাকে, মাঝখানে মাঝখানে যে গ্যাপটা পেয়েছো সেখানে তুমি ওই বোর্ডসের পিওয়াই কিউ ইত্যাদি করে করে বোর্ডসটা তৈরি করে নিয়েছো, তাই তো? ওকে। বোর্ডসে তো তুমি বললে তোমার 94% ছিল, রাইট? তাহলে তোমার বোর্ডসটাও বেশ ভালো হয়েছে। এবার এখানে একটা কথা বলো, যে তুমি যে প্রিপারেশন করতে সেখানে কি তুমি অনলাইন মিডিয়া বেশি প্রেফার করতে নাকি অফলাইন মিডিয়া বেশি প্রেফার করতে? আর তুমি কি আমাদের চ্যানেল দেখেছিলে? যদি দেখে থাকো, আমাদের ভিডিওসগুলো তোমাকে কিভাবে হেল্প করেছিল? আমি আইডিয়ালি তো অফলাইন মিডিয়া 2 বছর আমি পড়াশোনা করেছিলাম, এবং লাস্টের দিকে যেহেতু অফলাইন মিডিয়ার থেকে আমার মনে হচ্ছিল যে কিছু কিছু টপিকস, কিছু কিছু চ্যাপ্টার্স বুঝতে পারছিলাম না, হুম। তখন আমি অনলাইন মিডিয়া ইউজ করেছিলাম, এবং অনলাইন মিডিয়ায় হেল্পফুল আমার যে অনলাইনে যে ভিডিওস বা পিপিটি প্রেজেন্টেশন করে ইমেজেস দিয়ে যে পড়াশোনাগুলো করানো হয় তাতে আমার অনেক হেল্প হয়েছিল। আমি আপনাদের চ্যানেলেও দেখেছিলাম, লেস ইমপ্রুভ আমি দেখেছিলাম। হুম। সেখান থেকে আমি মেনলি পেপার অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজি বা কিছু পার্টিকুলার টপিকস, সেই ধরনের টপিক গুলো আমি দেখেছিলাম, দেখে ওকে। আমি পড়াশোনা করেছিলাম। মানে আমরা ডাব্লিউবিজি এর আগে যে বিভিন্ন ভিডিওস গুলো প্রোভাইড করেছিলাম, যে কিভাবে পেপার অ্যাটেম্প্ট করবে, বা সাপোজ আমাদের যে ম্যারাথনস গুলো হয়েছিল, সেগুলো কাইন্ড অফ তোমাকে হেল্প করেছে, তাই তো? আচ্ছা। এবার তুমি তো একটা ডাব্লিউবিজেই তে ভালো র্যাঙ্ক করে নিয়েছো, এবার দেখো ডাব্লিউবিজেই তে তুমি যেহেতু রানিং ইয়ারে একটা ভালো র্যাঙ্ক এনেছো, অ্যান্ড তোমার আইআইটি তেও তুমি ভালো একটা র্যাঙ্ক এক্সপেক্ট করছো, অনেক স্টুডেন্ট থাকে যারা ভাবে যে ক্লাস 12 এর সাথে সাথে ডাব্লিউবিজেই প্রিপেয়ার করা পসিবল নয়, কারণ আমাদের ক্লাস 12 এর একটা পড়া থাকে, আমাদের ডাব্লিউবিজেই অনেকে ভাবে আলাদা করে করতে হবে, বা যেই আলাদা করে করতে হবে। তো তাদের জন্য তুমি কি টিপস দিতে চাইবে, যে তারা কিভাবে শুরু থেকে করতে পারে? তাদের জন্য আমার এটাই বলার হবে যে যদি আমরা বেসিক থেকে একদম, মানে যে মেইন ডাব্লিউবিজেই অ্যাডভান্স টপিক যেটা, যদি বেসিক আমাদের ক্লিয়ার করি এবং অ্যাডভান্স টপিকও ক্লিয়ার করি, এবং তার সাথে যদি আমরা লাইক উইকে যদি একটা দিন কি দুটো দিন যদি বোর্ডসের জন্য, বোর্ডসের যে বইটা থাকে আমাদের পড়ার জন্য সেই বইটা পড়ি, তাহলে আমার মনে হয় বোর্ডসও ভালো হবে এবং মেন্স এবং ডাব্লিউবিজেই অ্যাডভান্স সবই ভালো হবে। ওকে। আচ্ছা, এবার এখানে একটা কথা, যে তুমি তো 12-এ পড়তে পড়তে জেইর জন্য প্রিপেয়ার করছিলে। এবার 12-এ পড়ার সময় দেখো আমাদের ক্লাস 12-এর পড়া থাকে, ক্লাস 12-এর পড়াগুলো তোমরা নতুন শিখছো, যে সেটা তোমাদের একদম নতুন থাকে। অ্যান্ড যেহেতু তুমি জেইর প্রিপেয়ার করছো, তোমাকে 11-এর পড়াটাও আবার রিভিশন করতে হয়। তাহলে তুমি 12-এর পড়ার সাথে সাথে আমি ধরে নিলাম যে 12-এরটা তুমি জেই পার্সপেক্টিভে পড়ছো, অ্যান্ড মাঝে মাঝে বোর্ডসের জন্য পড়ছো, বাট 11টা কিভাবে রিভিশন করতে? 11-এর রিভিশনটা বলতে গেলে তখন আমাদের টেস্ট থাকতো, মানে কোনো টেস্ট হয়তো আছে, কোনো রেগুলার ইন্টারভ্যালে আমি যেরকম টেস্ট দিতাম, তো আমি টেস্টের কিছুদিন আগে সব চ্যাপ্টার হয়তো আমার পক্ষে পসিবল হতো না রিভাইজ করে ওঠা, বাট আমি কিছু চ্যাপ্টার ওইভাবে 11টাকে রিভাইজ করতাম, তখন 11-এর চ্যাপ্টার নিতাম এবং 11-এর চ্যাপ্টার কিছু রিভাইজ করে নিতাম, এবং পুরো থিওরি না পড়ে কিছু কোশ্চেন করতাম, এবং কোশ্চেন বেসড মানে ব্যাক গিয়ে আমি যেটা পারলাম না সেটা থিওরিটা আমি পড়লাম, এবং এইভাবে আমি কভার করতাম। ওকে, খুবই ভালো স্ট্র্যাটেজি। লাইক তোমার যেটা বুঝতে পারলাম, তুমি 11টা মাঝে মাঝে একটু তুলতে, ধরে নাও ফিজিক্সের একটা চ্যাপ্টার তুললে, এবার সেটাতে আমরা যদি ভিডিওস দেখতে চাই বা থিওরি পুরোটা পড়তে চাই, অনেকটা সময় লাগে। তো সেখানে তুমি কোয়েশ্চেন মার্ক করে নিতে, অ্যান্ড কোয়েশ্চেনগুলো মার্ক করে নিয়ে সেটা তুমি সলভ করতে যেতে, সেখানে যেটা তোমার আটকাচ্ছে বা সেই কোয়েশ্চেনে যেই কনসেপ্টটা লাগছে সেটা তুমি রিভিশন করে নিতে, তাই তো? অ্যান্ড এই যে এই স্ট্র্যাটেজিটা, এটা কিন্তু আমাদের এক্সামের আগেও খুব হেল্পফুল হয়, যে লাইক এক্সামের আগে আমি যদি পুরো সিলেবাস পড়তে চাই, প্রচুর টাইম লাগবে, তার থেকে আমি যদি কোয়েশ্চেন প্র্যাকটিস করে সেটার থ্রু রিভিশন করি, সেটাও আই থিঙ্ক অনেক বেশি হেল্পফুল। কারণ যখন আমরা কোয়েশ্চেন করছি, তখন ধরে নাও যে আমাদের কোয়েশ্চেন সলভের সেই প্র্যাকটিসটাও হয়ে যাচ্ছে, আর সেটার সঙ্গে রিলেটেড থিওরিটাও পড়া হয়ে যাচ্ছে, ঠিক তো? একদম, আমিও সেটাই করেছি, মানে
মক টেস্ট দিয়ে, এবং মক টেস্ট এই কোশ্চেনটা পারলাম না করতে বা যেটা ভুল হলো, কেন ভুল হলো, ওই কনসেপ্টটা ব্যাক গিয়ে আমি রিভাইজ করে নিয়ে, দরকার পড়লে সেটা নিয়ে একটা শর্ট নোটস বানিয়ে নিলাম, ওই কনসেপ্ট গুলো লিখে লিখে সেটাকে রিভাইজ করে ওইভাবে পুরো চ্যাপ্টারটা আমার কভার হয়ে যেত। ওকে। আচ্ছা, এখানে তুমি একটা কথা তুললে মক টেস্টের কথা। এবার যে কোনো এক্সামে আমরা অ্যাপিয়ার করি তার জন্য মক টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমাদের টাইম বাউন্ডেড প্র্যাকটিস হবে, আমাদের কোথায় কোথায় কমতি থেকে যাচ্ছে সেটা বুঝতে পারবো। তো তুমি মক টেস্ট কবে থেকে স্টার্ট করেছিলে, অ্যান্ড শুরুর দিকে তোমার মক টেস্টে কিরকম মার্কস আসছিল? আমরা যদি ডাব্লিউবিজেই এর কথাই বলি। যদি ডাব্লিউবিজের কথা বলেন, মক টেস্ট আমি মোটামুটি 2 to 3 উইকস আগে আমি স্টার্ট করেছিলাম আর কি। তো আমার মোটামুটি প্রথম দিকে আমার উইকে একটা করে, তারপর পরের উইকে দুটো করে, এবং লাস্টের দিকে হয়তো পরপর দুটো ছিল এরকম ভাবে। তো মোটামুটি প্রথম দিকে আমার মার্কস 50 অ্যারাউন্ড আসতো, কি 60 অ্যারাউন্ড এরকম কাছাকাছি আমার মার্কসটা আসতো প্রথম দিকে। ওকে। আর এক্সামের আগে অবধি তাও কতটা রিচ করতে পেরেছিলে? এক্সামের আগে অবধি তাও 70 to 80 আমি রিচ করেছিলাম। ওকে। তাহলে শুরুতে তোমার 40 আসছিল, লাইক তুমি যেহেতু বললে 2-3 উইকস আগে স্টার্ট করেছিলে, তার মানে এপ্রিলের শুরুতেই স্টার্ট করেছিলে, এপ্রিলের লাস্টে এক্সাম ছিল। তো শুরুতে হুম। তোমার 40 আসছিল, সেখানে তুমি 3 উইকস এর মধ্যে সেটাকে অ্যারাউন্ড 80 নিয়ে গেছো। তো তুমি মক টেস্টের পর সেটাকে কিভাবে অ্যানালাইসিস করতে বা সেটার থেকে কিভাবে বেনিফিটটা বের করতে? মক টেস্ট থেকে অ্যানালাইসিস, আমি যেটা বললাম, যেটা পারলাম না সেটা পড়তাম, হুম, এবং ডিটেলস অ্যানালাইসিস করা, যে লাইক যে কোশ্চেনটা ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, কি ভুলে গেছিলাম, সেখানে অ্যাপ্রোচ আমার, কেন অ্যাপ্রোচ আমারটা কাজ হয়নি, কেন একটা অন্য অ্যাপ্রোচ সেখানে কাজ করছে, হুম। এই ধরনের জিনিসপত্রগুলো অ্যানালাইসিস করেই মার্কসটা আস্তে আস্তে ইনক্রিজ করেছিল। ওকে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমি তোমার থেকে জানতে চাই সেটা হচ্ছে শর্ট নোটস। দেখো, শর্ট নোটস দুইভাবে মানুষজন প্রিপেয়ার করে। একটা হচ্ছে যে তার সে বড় নোটসটা তৈরি করে ফেলেছে, এবার সেটার থেকে তার যেটা যেটা ইম্পর্টেন্ট কনসেপ্ট মনে হচ্ছে সে সেটা নোট ডাউন করে নিল। আরেকটা কনসেপ্ট যেটা হয়, যেটা কিনা আমার মনে হয় যে একটা ট্রু ওয়ে শর্ট নোটস বানানোর, সেটা হচ্ছে যে আমি আমি বড় নোটস বানিয়েছি সেখান থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট থিওরি সেটা তো আমি বানিয়ে নিচ্ছি, কিন্তু তার সাথে আমি আরো ছোট একটা দুটো পেজ ছেড়ে রাখবো। সেখানে আমি যখন রিভিশন করছি বা আমি মক টেস্ট দিচ্ছি, সেখানে আমার যে কনসেপ্টগুলো আসছে একটা একটা করে, সেটাও আমি অল্প অল্প করে সেখানে যেটা ভুলে গেছি বা সেখানে হঠাৎ করে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আসলো, সেটাও আমি সেখানে শর্ট নোটসে জুড়তে থাকবো। তো তোমার শর্ট নোটস প্রিপেয়ার করার টেকনিক কোনটা ছিল? আমার মোটামুটি শর্ট নোটস, আমি সেইভাবে যে একদম থিওরি পড়ে বা তারপরেই শর্ট নোটস বানাতাম এরকম না। আমার শর্ট নোটস প্রিপারেশন টেকনিক ছিল ওইটাই যে আমি টেস্ট দিলাম, হুম, বা যে কোনো সময় আমি টেস্ট দিতাম, হুম। যেটা পারতাম না সেটা লিখতাম এবং তার রিলেটেড কনসেপ্ট লিখতাম, এইভাবেই আমি শর্ট নোটস ক্রিয়েট করার চেষ্টা করতাম। আর লাইক রিভিশন যখন করতাম, তো রিভিশন করার আগে একবার রিকলিং করে হুম। আমি নোটস বানানোর চেষ্টা করতাম। আচ্ছা। তো তার মানে তুমি বেসিক্যালি ওই ডাইনামিক ওয়েতেই করতে, যে করতে করতে যাচ্ছ, যেটা যেটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটা তুমি অ্যাড করতে করতে যেতে, রাইট? আচ্ছা, এবার এখানে একটা কথা বলো, যে আমাদের জেইতে তিনটে সাবজেক্ট থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স। তো এই তিনটে সাবজেক্টের মধ্যে তোমার মানে সব থেকে ইজি সাবজেক্ট কোনটা লাগতো, এন্ড সব থেকে কঠিন সাবজেক্ট কোনটা মনে হতো? ইজি বলতে কেমিস্ট্রি লাগতো, আর কঠিন বলতে ম্যাথসই মনে হতো। আচ্ছা, ওকে। তাহলে তুমি বললে যে তোমার ম্যাথমেটিক্স পার্টটা একটু কঠিন লাগলো, কিন্তু ধরো যখন আমরা কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছি, আমাদের প্রত্যেকটা সাবজেক্টকে ইকুয়াল ইম্পর্টেন্স দেওয়া প্রয়োজন। কারণ হতে পারে যে তুমি যেই সাবজেক্টটা একটু কঠিন লাগছে, তুমি যদি সেটাই কিছু টপিক ছেড়ে চলে গেলে, দেখা গেল সেখান থেকে একদম ইজি কোয়েশ্চেন চলে আসলো। তাহলে তুমি এই যে ম্যাথমেটিক্সটা একটু কঠিন লাগতো, সেটাতে নিশ্চয়ই প্রিপারেশনে একটু বেশি টাইম বা বেশি এফর্ট দিতে। তাহলে ম্যাথমেটিক্সের প্রিপারেশন স্ট্র্যাটেজি কি ছিল তোমার? অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্স আমার পছন্দ, কিন্তু মার্কস আসতো না বলে আমার পক্ষে, মানে আমার হয়ে গেছিল যে খুব কঠিন সাবজেক্ট আমার কাছে, যে আমার মার্কস স্কোর আসছে না বলে। তা আমি চেষ্টা করতাম, তো নর্মালি যেভাবে প্রিপারেশন করি সেইভাবেই করতাম। হ্যাঁ, যেহেতু কঠিন মার্কস আসছে না বলে আমি কিছু টপিক ছেড়ে গেছিলাম, হয়তো সেই টপিকস গুলো আমি পড়লে আরো বেটার স্কোর করতে পারতাম। ওকে। কারণ কি, এবার ডাব্লিউবিজেইতে যেরকম এবার ম্যাথমেটিক্সে অনেক কোশ্চেন ছিল, সিলেক্টিভ করলে ইজি ছিল, বাট আমি কিছু চ্যাপ্টার ছেড়ে দেওয়ার জন্য আমার কিছু ভুল হয়েছে। তো কঠিন হলেও না ছাড়াই উচিত আমাদের, সবকিছুই আমাদের মানে মোটামুটি কভার করা উচিত। একদম ঠিক। ওকে, ঠিক আছে দেবজ্যোতি, আজকের এই সেশনে আমি তোমার থেকে অনেক কিছু জানতে পারলাম, অ্যান্ড তোমার থেকে আমরা অনেক কিছু ইনসাইট পেলাম যে তুমি কিভাবে ক্লাস 12 এর সাথে সাথে প্রিপেয়ার করেছো, অ্যান্ড এই মুহূর্তে তোমার যেই অ্যাডভান্সের রেজাল্টও আসছে। তো আই হোপ যে সেটা খুব ভালো হোক, অ্যান্ড তুমি যেটা এক্সপেক্ট করছো সেটা তুমি পেয়ে যাও। আজকে আমাদেরকে টাইম দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ দেবজ্যোতি। আই হোপ যে তোমার এই ভিডিওটা থেকে ফিউচারে যারা ডাব্লিউবিজেই দেবে বা যারা যেই যেই অ্যাডভান্স দেবে তাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।
আই হোপ আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে অ্যান্ড এখান থেকে তোমরা এমন অনেক বিষয় শিখতে পারলে যেটা তোমাদের আপকামিং WBJEE এক্সামে অনেক বেশি হেল্প করতে চলেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সেটাকে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও অ্যান্ড আমাদের যে আপকামিং ভিডিওগুলো সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।